থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি স্কুলে বন্দুক হামলায় নিহত হয়েছেন শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্তত 7 জন, আহত কমপক্ষে 15 জন। মঙ্গলবার ননথাবুরির ডেব্রিসিন স্কুলে এই হামলা চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর বয়স 14 বছর এবং সে ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বের হোসেন। মঙ্গলবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ননথাবুরি প্রদেশের ডেপসিডিন স্কুলে হঠাৎই শোনা যায় গুলির আওয়াজ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থী সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত আরও অনেকে। এরই মধ্যে অভিযুক্ত হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে। সে স্কুলটির নবম শ্রেণীর ছাত্র এবং বয়স 14 বছর। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। ঘটনার পরপরই জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পুরো এলাকা ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে নিহতদের পরিচয় নিশ্চিতে কাজ শুরু করেছে পুলিশ। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা বলে উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতেও দেশটিতে একাধিক প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই হামলা আবারও স্কুলের নিরাপত্তা এবং কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। রেকর্ড গরমে নাজেহাল ইউরোপের জনজীবন। যুক্তরাজ্যের সারে কাউন্টিতে টানা 50 দিন বৃষ্টি না হওয়ায় খরা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতালির সব বড় শহরে জারি হয়েছে সর্বোচ্চ রেড হিট অ্যালার্ট। অস্ট্রিয়ায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। তবে শুধু ইউরোপ নয়, একই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ইরাকেও। বিশ্বের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বের হোসেন। ইউরোপ জুড়ে তাপপ্রবাহের দাপট দিন দিন বাড়ছে। যুক্তরাজ্যের ইংল্যান্ডের সারে কাউন্টির উইজলি গ্রামে টানা 50 দিন বৃষ্টি না হওয়ার রেকর্ড তৈরি হয়েছে। 1976 সালের 36 দিনের রেকর্ড ভেঙে এটি এখন নতুন ইতিহাস। আবহাওয়া দপ্তর বলছে, গত 190 বছরের মধ্যে ইংল্যান্ড ও ওয়েলস সবচেয়ে গরম জুলাই পার করেছে। দক্ষিণাঞ্চলের বড় অংশ এখনও খরার মধ্যে রয়েছে। নতুন করে জারি হয়েছে ইয়েলো হিট হেলথ অ্যালার্ট। ইতালির 27টি বড় শহরে একযোগে সর্বোচ্চ রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে। পর্যটক ও বাসিন্দাদের দুপুরের রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অস্ট্রিয়ার ব্যাড ডয়েচ আল্টেনবার্গ এলাকায় রেকর্ড হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে দীর্ঘস্থায়ী খরায় পানির সংকটে পড়েছে হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ ব্যবহার কমাতে শিল্প কারখানা ও সাধারণ মানুষকে সাশ্রয়ের নির্দেশ দিয়েছে সরকার। জার্মানিতে রাইন নদীর পানি কমে যাওয়ায় নৌ পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় দেখা দিয়েছে চাপ। ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলে কয়েক সপ্তাহ ধরে চলা দাবানলে পুড়ে গেছে 60 বর্গ কিলোমিটারের বেশি বনভূমি। সার্বিয়া ও ক্রোয়েশিয়া সহ বলকান অঞ্চলেও তাপপ্রবাহের মধ্যে একাধিক দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। তবে শুধু ইউরোপেই নয়, একই চিত্র মধ্যপ্রাচ্যেও। ইরাকের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা পৌঁছেছে 47 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরমে বেড়েছে বরফ ও ঠান্ডা পানির চাহিদা। রাজধানী বাগদাদে বরফ কারখানাগুলো বাড়তি উৎপাদন করলেও বিদ্যুৎ সংকট ও জ্বালানির উচ্চ দামের কারণে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। দক্ষিণের শহর বসরায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ডলফিন। ঝড়টির প্রভাবে ভারী বৃষ্টি, ঝড়ো বাতাস এবং জলোচ্ছ্বাসের আশঙ্কায় প্রায় 2,60,000 মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে 500টির বেশি ফ্লাইট। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুন ডলফিনের সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘন্টায় 144 কিলোমিটার, যা দমকা হাওয়ায় বেড়ে 198 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ধীর গতিতে এগিয়ে আসা ঝড়টি কিউশু ও ওয়াকিনাওয়া মধ্যবর্তী দ্বীপগুলোর কাছাকাছি অবস্থান করছে। ঝড়ের প্রভাবে বিভিন্ন অবকাঠামো ধসে পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া সংস্থা। ভারতের উত্তরপ্রদেশে একটি ভবনের ছাদ ধসে একই পরিবারের 6 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও একজন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এইসব তথ্য।
পুলিশ জানিয়েছে ভারী বৃষ্টিতে নগর কোতোয়ালি এলাকার মাহলি ওয়ার্ডের একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে। সে সময় ঘুমন্ত অবস্থা ছিলেন পরিবারের সদস্যরা। ধ্বংসস্তূপে চাপা পড়েন সবাই। দুর্ঘটনায় ওই পরিবারের ৬ জন সদস্য প্রাণ হারিয়েছেন। আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। মৃতরা হলেন ৬০ বছরের প্রমোদ শ্রীবাস্তব, তার স্ত্রী রীতা শ্রীবাস্তব, তাদের ছেলে নিতিন, তার স্ত্রী মাধুরী এবং তাদের 2 সন্তান। তাদের একজনের বয়স 2 বছর, আরেকজনের 4 মাস। সেপ্টেম্বর থেকে সারা দেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপি। ছত্রপতি সম্ভাজিনগরের বৃহস্পতিবার এই ঘোষণা দেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার দীপকের সাথে দলের মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রানকা ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন। দীপকে বলেন তাদের প্রচারে শিক্ষা অগ্রাধিকার পাবে। তার দাবি, স্কুল, কলেজ ও কোচিংয়ের বেতন বেড়ে যাওয়ায় বহু পরিবারের পক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমছে এবং ক্ষোভ বাড়ছে। মানুষের সমস্যা বোঝার উদ্দেশ্যে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। চলতি বছরের জুন-জুলাইয়ে নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে সিজেপি। 25শে জুলাই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সেই আন্দোলন শেষ হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী আবারও পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সাথে আলোচনা চলছে এবং শিগগিরই সমঝোতা হতে পারে। তবে একই সময়ে সৌদি আরবে নতুন সমন্বিত হামলার আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে। হরমুজ প্রণালী নিয়ে সমঝোতার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ পুরোপুরি চালুর বিষয়ে আলোচনা চলছে এবং একটি সমঝোতা খুব শীঘ্রই হতে পারে। আমার মনে হয় মধ্যপ্রাচ্যে অস্থিরতার খুব শীঘ্রই অবসান ঘটবে। হরমুজ প্রণালী নিয়ে ইতিবাচক আলোচনা চলছে, তবে এখনই চূড়ান্ত কিছু বলতে চাই না। ট্রাম্প দাবি করেন, মার্কিন নৌবাহিনীর নেতৃত্বে হরমুজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। তবে হামলার ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি, ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়ে ট্রাম্প দাবি করেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও অস্ত্র মজুদ রয়েছে। ইরান আর বেশি দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। যারা আমাদের অস্ত্র ভান্ডার নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তাদের বলতে চাই, আমার মেয়াদকালে আমি সামরিক বাহিনীকে নতুন করে শক্তিশালী করেছি। আমাদের কাছে এমন কিছু শক্তিশালী অস্ত্র রয়েছে যার মজুদ কার্যত অফুরন্ত। যদিও মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা কমে আসা নিয়ে প্রশাসনের ভেতরে উদ্বেগ বাড়ছে। ট্রাম্প ব্যক্তিগতভাবে এসব তথ্য প্রকাশ্যে আসায় অসন্তোষও প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে রাতারাতি মধ্যপ্রাচ্য সংকট কাটছে না। ইরান সমর্থিত মিলিশিয়া এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সমন্বিত হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে সৌদি আরব। এর আগে হুথিরা সৌদি সেনাবাহিনীর বিরুদ্ধে বৃহৎ সামরিক অভিযান চালানোর দাবি করেছে। আরাফাত ইসলাম, ৭১। ইয়েমেনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় দেশটির সরকারের বিভিন্ন সামরিক ক্যাম্প লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় কয়েক শত সদস্য হতাহত হয়েছে। এছাড়া একাধিক সামরিক ঘাঁটি, অস্ত্রের গুদাম এবং সামরিক যান ধ্বংস হয়েছে বলেও তারা দাবি করেছে। ইয়েমেনি সামরিক বাহিনী আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। সামরিক সূত্রগুলো জানিয়েছে, মারিবের উত্তরে আল জাউফ প্রদেশ থেকে হুথিরা 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 2014 সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে এই যুদ্ধের সূচনা হয়। পরের বছর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হস্তক্ষেপ করলেও তারা হুথিদের পুরোপুরি পরাস্ত করতে ব্যর্থ হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মোদী জানান, দুই নেতা ভারত ইসরায়েলের কৌশলগত অংশীদারিত্বের বিষয়ের দিকে অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন।
তিনি বলেন, দুই দেশের এই সম্পর্ক ধারাবাহিকভাবে আরও শক্তিশালী ও উন্নত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছেন, ফোন আলাপে দুই শীর্ষ নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। নেতানিয়াহুর আমন্ত্রণে গত ফেব্রুয়ারিতে দুই দিনের সফরে ইসরায়েল গিয়েছিলেন নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির সুযোগ সীমিত করল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ সংক্রান্ত একটি প্রেসিডেন্সিয়াল নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্টের স্বরাষ্ট্র ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা স্টিফেন মিলার জানান, নতুন এই আদেশের ফলে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী এবং অবৈধভাবে নাগরিকত্ব কিনতে আসা সুযোগ সন্ধানীরা বড় ধাক্কা খাবে। নির্বাহী আদেশের সইয়ের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, জন্মগত নাগরিকত্বের এই সুবিধা নিয়ে বছরের পর বছর ধরে তামাশা করা হয়েছে। এই আইনের অসঙ্গত অপব্যবহার বন্ধ করা তাদের জাতীয় দায়িত্ব। যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভূখণ্ড, জলসীমা এবং আকাশসীমায় যেসব শিশু জন্ম নেবে তারা সবাই জন্মসূত্রে মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে। শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটাকে $567 মিলিয়ন পরিশোধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। একই সাথে আগামী 5 বছর কিশোর বয়সীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রমে একাধিক পরিবর্তন আনার নির্দেশও দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার এক রায়ে বিচারক বলেন, তরুণ ব্যবহারকারীদের আসক্ত করে তোলা এবং তাদের সুরক্ষায় ব্যর্থ হওয়ায় মেটা জনস্বার্থের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী কিশোরদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সময়সীমা নির্ধারণ, অতিরিক্ত নোটিফিকেশন সীমিত করা, প্রাপ্তবয়স্কদের সাথে অপ্রাপ্তবয়স্কদের যোগাযোগে কঠোর নিয়ন্ত্রণ, এআই চ্যাটবক্সের নিরাপত্তা জোরদার এবং শিশু যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ দ্রুত পর্যালোচনার ব্যবস্থা করতে হবে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে মেটা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে, কিশোরদের সুরক্ষায় তারা ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে এবং ক্ষতিকর কন্টেন্ট অপসারণে কাজ করে যাচ্ছে। এআই যত উন্নত হচ্ছে ততই বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। সম্প্রতি এআই নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইররেগুলারের একটি পরীক্ষা চালানোর সময় মেটার এআই মডেল ভুল করে ইন্টারনেটে যুক্ত হয়ে যায় এবং অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে ঢুকে হ্যাক করে ফেলে। কারিগরি ভুলের কারণে এমনটা ঘটেছে বলে দাবি করেছে মেটা। তবুও এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে জনসাধারণের মাঝে। দেওয়ান মুবাশিরা হোসেনের আরও একটি রিপোর্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট। মানুষের দেয়া কাজ খুব দ্রুত করতে পারে এটি। তবে এই স্মার্ট প্রযুক্তি এখন নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সম্প্রতি একটি পরীক্ষার সময় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের একটি এআই মডেল ভুল করে ইন্টারনেটে যুক্ত হয়ে অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম হ্যাক করে ফেলে। আর এই পরীক্ষা পরিচালনা করছিল এআই নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইররেগুলার। তবে মেটার দাবি এটি কোনো সাইবার হামলা ছিল না। পরীক্ষার সময় একটি কারিগরি ভুলের কারণে এআই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়ে যায়, আর সেই সুযোগেই এটি অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ে। বিষয়টি এখন তদন্ত করছে মেটা। শুধু মেটাই নয়, গত 2 সপ্তাহে ওপেন এআই এবং অ্যানথ্রোপিকও জানিয়েছে তাদের এআই মডেল পরীক্ষার সময় অন্য প্রতিষ্ঠানের অনলাইন সিস্টেমে ঢোকার চেষ্টা করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, এআই নিজে থেকে খারাপ কিছু করতে চায় না, কিন্তু তাকে যদি কোনো কাজ ঠিক করে দেয়া হয় তাহলে সেটি পূরণ করতে গিয়ে এমন পথ বেছে নিতে পারে যা মানুষ আগে ভাবেনি, আর সেখানেই তৈরি হয় ঝুঁকি। এদিকে যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউটের পরীক্ষায়ও দেখা গেছে কিছু এআই মডেল ভুয়া পরিচয় ব্যবহার করে তথ্য পাওয়ার চেষ্টা করেছে। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দাবি এগুলো শুধু পরীক্ষার মধ্যেই ঘটেছে। সাধারণ ব্যবহারকারীরা যে এআই ব্যবহার করেন সেখানে এমন ঘটনা দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে এমন ঘটনা প্রমাণ করছে যে এআই যত উন্নত হচ্ছে ততই এর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কারণ একটি ছোট কারিগরি ভুলও বড় ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তাই এআই ব্যবহারের আগে আরও কঠোর পরীক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা নেয়ার উপর জোর দিচ্ছেন তারা। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১।
সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়াল অডিওর মাধ্যমে নিজ বাসভবন থেকে যোগ দেন মরহুমের জামাতা ও বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কনিষ্ঠ কন্যা ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের প্রধান সমন্বয়ক এবং স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে মরহুমের জীবন এবং কর্মের বিভিন্ন দিক আলোচনা করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং রাষ্ট্র পরিচালনায় মাহবুব আলী খানের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। এই ছিল আজকের আয়োজনে বিশ্বের নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদে অনুষ্ঠান দেখে চোখ রাখুন একাত্তর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল, থাকুন একাত্তরের সাথে।